বয়সটা তখন খুব বেশি নয়, সবেমাত্র 12। আবদার করেছিলাম আমার ভাই চাই। চাই তো চাই, আবদার পূর্ণ করতে গিয়ে জীবন থেকে হারিয়ে গেছে মা নামক মানুষটা। আজও মনে পড়ে শীতের সকালে মায়ের নিথর শরীরটা যখন বারান্দায় ছিল, মুখটা নীল হয়ে গেছিল। তখন আমার কোলে আসে আমার ভাই। ছোট্ট ছোট্ট হাত পা চোখ দুটো লাল তোয়ালে পেঁচানো ছিল। মা সবসময় বলতো, আমি কি মরে গেলে বুঝবি। সেদিনও মায়ের কমতে বুঝি নেই। বাড়ি ভর্তি কত মানুষ ছিল। একসময় কাফন পরিয়ে কলেমা শাহাদত বলতে বলতে নিয়ে গেল। তখন বুঝলাম মা আর আসবে না। খালি পায়ে দৌড়ে কবরস্থান অবধি গিয়েছিলাম। মেয়ে মানুষ তো, তাই এর ভিতরে যেতে দিল না। খুব ইচ্ছে করছিল মাকে আর একবার দেখব। বাবা মাকে খুব ভালোবাসতো। প্রেমের বিয়ে ছিল তাদের। বাবা একসময় পুরোপুরি ভেঙে পড়ে। সবাই সান্ত্বনা দিচ্ছিল। সেদিন মনে করেছিলাম বাবা হয়তো কাছে টেনে নেবে, কিন্তু তার শোক হয়তো আমাদের থেকে বেশি ছিল। ছোট্ট নিয়ে একটু বাবু পিটপিট করে তাকিয়ে দেখছে সব। কিছুক্ষণ পর সে কি কান্না! কোনো কিছুতেই যেন থামে না। পরে মনে হলো হয়তো ক্ষুধা লেগেছে। ফুপু ছিলেন, উনি ভাইকে কিছু খাওয়ালেন। হয়তো চিনির পানি। চিনির পানি খেলে কি পুষ্টি হবে? 3 দিন ধরে ধীরে ধীরে সবাই চলে যায়। চাচা চাচি দাদি আর আমরা 2 ভাই বোন। রাতের বেলা দাদি আমাদের সাথে থাকতো। চাচির তখন 7 মাস। ভাই রাতে খুব কান্না করত। দাদি প্রথম প্রথম সাথে থাকলেও পরে আর থাকতো না। বয়স্ক মানুষ, হয়তো ঘুমানোর বেশি দরকার ছিল। বাবা খুব একটা আর আমাদের খেয়াল নেয় না। প্রয়োজন ছাড়া কেউ কথাও বলে না। দেখতে দেখতে 21 দিন হয়ে গেল। পাশের বাড়ির নিমু ফুপুকে বলল, ভাইরে নাকি টিকা দিতে হবে। সেদিন ভাইরে 3টা টিকা দিয়েছিল। রাতে খুব জ্বর ছিল, দাদিও ছিল না। পুরো শীতের রাত ভাইকে কোলে নিয়ে হাঁটতে হয়েছিল। ভাইয়ের বয়স যে 35 দিন। সেদিন স্কুলের রেজাল্ট ছিল, জানতে যায়নি। পরে টুকি এসে বলছে প্রথম হয়েছে। বরাবর ভালো ছাত্রী ছিলাম। স্পষ্ট মনে আছে যেদিন বই আনতে যাই, কাকিকে বলে গিয়েছিলাম ভাইকে দেখতে। নিশ্চিন্তে ছিলাম যে তারা তো দেখবেই, কিন্তু ভয় ভয় লাগছিল। বাড়ি থেকে অনেকটা দূরে কান্নার শব্দ এসেছিল। দৌড়ে গিয়ে দেখি ভাই খুব কাঁদছে। কাকি কোলে নেয়নি, কারণ সে পায়খানা করেছিল বলে। মা মারা যাওয়ার পর ভাইকে পেয়ে দায়িত্ব হয়তো বেড়েছিল, কিন্তু সেদিন সত্যি সত্যি বড় হয়ে গেলাম। কয়েকদিন যাবৎ দাদিকে বলতে শুনছি, বউ মরবো, মাসের মাস পোলা বিয়া করামু, চাঁদের চান। তুই বেটা মানুষ না, তোর ভবিষ্যৎ বলতে কিছু নাই। যা, কই তা কর। তোর খারাপ তো চাই না। বুঝলাম দাদি বোনের মেয়ে নীলু আন্টির সাথে বাবার বিয়ে দিবে। বাড়ির উৎসবের আমেজ পড়ে গেল। শুধু ঘরকুনো হয়ে রইলাম আমরা অভাগী 2 ভাই বোন। 2 মাস হলো আমার ভাইয়ের। ঠিক 2 মাস আগে এই দিনে আমার মা চলে গেছে। সেই থেকে 3 দিনের দিন কবর দেখেছিলাম, আর যাওয়া হয়নি। শীত কিছুটা কমছে, তাই তো ভাইকে বুকে নিয়ে শাল জড়িয়ে মায়ের কবরটা দেখতে গিয়েছিলাম। মানুষ তো মারা যাওয়ার পর সব দেখতে পায়। আচ্ছা আম্মা, তুমি কি আমাদের দেখতে পাও না? আম্মা দেখো না, আমার হাতটা না পুড়ে গেছে। জানো আম্মা, এখন আর আমাকে কেউ খাওয়ায় কেন, ঠিক মতো খেতেই দেয় না। তুমি তো জানো আমি মাছ খেতে পারি না। আম্মা তুমি কেন চইলে গেলা? দেখো আম্মা, ভাই আজ 2 মাস। তুমি চিন্তা করো না, আমি ওর খেয়াল রাখবো। আমি ওকে একটুও কষ্ট দেই না। ও কিন্তু খুব ভালো। তুমি জিজ্ঞাসা করো ওকে যে আমি ওকে কষ্ট দেই কি না। আম্মা, একবার আসো না, একবার কথা বলো। আমার না ভালো লাগছে না জানো। আজ না বাবার বিয়ে নীলু আন্টির সাথে। মায়ের কবরের পাশে অনেকক্ষণ বসেছিলাম। যখন ফিরে এলাম বাবা রেডি হচ্ছিল, নতুন মাকে আনতে যাবে। আমি জানি নীলু আন্টি খুব ভালো, সে আমাদেরকে খুব আদর করবে। আর আমার ভাইকেও। ভাই তো সবসময় মায়ের কোল খুঁজে, সে এখন মায়ের কোল পাবে। সারাদিন খুব আশা আশা ছিলাম বাবা কখন আসবে। বাবা ফিরে এলো, কিন্তু আমাদের সাথে কথা বলল না। নীলু আন্টি আমাদেরকে সন্তান বলে কাছে টেনে নিল না। মায়ের পুরো ঘর ফুলে ফুলে সেজে আছে। এতদিন পর আমরা 2 ভাই বোন থাকতাম, কিন্তু আজ বড় ফুপি আমাদের সব ঘর থেকে বের করে দাদির পাশের ঘরে দিয়ে দিয়েছে। আচ্ছা, সৎ কি আগলে নিতে পারে না? সব কাজ দেখে তো বুঝেছিলাম আমরা বড় বোঝা এই বাড়ির। নীলু আন্টি বাড়িতে এসেছে বাবার স্ত্রী হয়ে।
মা মারা যাওয়ার পর বাবা আমাদের খেয়াল রাখতো, কিন্তু খুব একটা না, তবুও রাখতো। ইদানিং বাবার মধ্যে অনেক পরিবর্তন। ভাই দিন দিন বড় হচ্ছিল, চাহিদা বাড়ছিল। ধীরে ধীরে আমিও বড় হচ্ছিলাম। শারীরিক পরিবর্তনগুলো ছিল স্পষ্ট। তখন ভাই আর আমি দাদির পাশের রুমে থাকি। রাতে হঠাৎ করে পেট ব্যথা শুরু হয়। মনে হচ্ছিল তলপেটটা ছিঁড়ে যাচ্ছে। ভাইকে বিছানায় রেখে টয়লেটে গেলাম, মনে হলো হয়তো পেট খারাপ হয়েছে, কিন্তু না। ফিরে এসে পেটে চাপ দিতে শুয়েছিলাম কখন জানি না। সকালে দেখি বিছানা চাদর, নিজের কাপড়ে রক্ত। খুব ভয় পেয়ে গেছিলাম। মা যখন মারা যায় তখন চাদরে মায়ের কাপড়ে রক্ত লেগেছিল। আমিও মরে যাব? ভাইয়ের কি হবে? পেট মনে হচ্ছে ছিঁড়ে যাবে। ভাই ঘুমিয়ে আছে, ফ্লোরে বসে চুপচাপ আছি। ঠিক সে সময় নীলু আন্টি, মানে বাবার স্ত্রী, ঘরে আসে। কিছু না বলতে না দিয়ে বলে, শোনো অরি, তোমার মায়ের তুমি খুব আদরের ছিলা, আমারও তুমি খুব আদরের। তাই বলে তো আর মেয়ে মানুষ এভাবে ঘরে বসে বসে খাওয়ালে চলবে না। তোমার নানির বাড়িও তোমাদের জায়গা হবে না, আর দুজন মানুষের খরচও কম নয়। তাই কাজের লোককে ছাড়িয়ে দিয়েছি। হাতে হাতে কাজ করলে তুমিও সংসারী হয়ে উঠবে। তার সাথে দাদিও সায় দিল। আমার মা কখনো দাদির কাছে ভালো ছিল না, কারণ প্রেমের বিয়ে ছিল যে। নানির বাড়ি কী জানি, আমি জানি না। নিজের খাওয়া চললেও ভাইদের জন্য বাসার সব কাজ করতে হবে। বিকেলবেলা টুকি এসেছিল ওর মাকে নিয়ে। কাকিমাকে টুকি সব বলেছে, কারণ আমি বলেছিলাম আমি মরে গেলে আমার ভাইকে যেন কেউ একটু দেখে। ও তো অনেক ছোট, কিছু খেতে পারে না, না হলে অনাথালয়ে দিয়ে দিতে। টুকির মা এসে বলে গেল এখন থেকে প্রতি মাসে এমন হবে। খুব ব্যথা করলে গরম পানি ছ্যাঁকা দিতে। বুঝলাম ধীরে ধীরে সত্যি বড় হয়ে যাচ্ছি। বয়সের সাথে বাড়ছিল ধৈর্য, শক্তি। কিন্তু অপরদিকে আমাদের প্রতি বাবার খেয়াল, দেখাশোনা যেন দ্বিগ দ্বিগুণ ভাবরও কম ছিল দিন দিন। ভাইয়ের দুধ শেষ হওয়ার 2 দিন আগের থেকে বলি যে আনতে হবে। এবারও বলেছি। বাবা বলে এনে দিবে, কিন্তু আর দেয় না। যাই হোক, সেদিন দুধ ছিল না। বাবার স্ত্রীকে বলেছিলাম ভাইয়ের দুধ আনতে। সাপ সাপ বলে দিল আজকে দুধ আনতে পারবে না। আর থুতনি ধরে চাপ দিয়ে বলে, কয়টা টাকা লাগে? টাকা কি গাছে ধরে? 400 টাকা ডিব্বা। দুই একবেলা না খাইলে মরবে না, আর মরলে আমার হাড় মাংস জুড়ায়। খাঙ্কির মাইয়া গেছে নষ্টামি করার জন্য আরেক খাঙ্কিকে জন্ম দিয়ে গেছে। চিল্লাচিল্লি শুনে দাদি আসে। বাপরে কইবার পারস না মুখ পুরি, মায়ের খালি খাওয়াইছে দামড়া ছেড়ি, গায়ে গতরে খাইতে খা, তোর বাপের আজকা আবার দে, বাড়িতে এত অশান্তি আর কুলায় না। খুব কষ্ট লাগছিল। আমারে বলে বলুক, মরা মায়ের নামে কেন? ভাইটা ঘুমাইছে, উঠলে খাইতে চাইবে, কি দিমু খাইতে? ও তো বাচ্চা একটা ছেলে, এত কিছু বোঝে না। ও আল্লাহ গো, আল্লাহ গো, কিছু তো একটা করো। হয়তো এতিমদের কান্না উঁচু সমাজ অবধি যায় না। রান্না করার সময় খেয়াল করলাম ভাতের ফ্যান প্রতিদিন ফেলাই দেই। আজ আর দিলাম না। ভাই ঘুম থেকে উঠলে একটু ভাতের ফ্যান খাওয়াইলাম। প্রথমে মুখে দিতে চাইলো না, পরে কি বুঝে জানি খাইলো। মায়ের কবরের সামনে বসে আছি। কবর দিয়ে ঘাস জ্বালিয়ে গেছে। আচ্ছা, ভাইকে নিয়ে যদি আমি মরে যাই, তবে কি ঝামেলা শেষ হবে? মায়ের কবরের পাশে বসে থাকতে থাকতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে বুঝিনি। বৃষ্টি ঝাঁজ করছিল। ভাইকে নিয়ে বাসায় ফিরবো, তখন রূপম কাকার সাথে দেখা। জিজ্ঞাসা করে কোথায় গিয়েছিলি, কি হয়েছে। অজান্তে সব বলি। পাশের দোকান থেকে সে 20 টাকার 1 প্যাকেট গুঁড়া দুধ কিনে দেয়, বলে বাড়ি গিয়ে ভাইকে খাওয়াতে, আর রাত 11টায় আমাদের বাড়ির পিছনে আসতে। সে ভাইয়ের জন্য দুধ নিয়ে আসবে। কিন্তু কাকা, এত রাইতে আপনি আইসে দিয়ে যান, তোর সৎমা দেখলে তোরে বকবো। তুই আসিস তাই হব। ভাইকে রাতে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেই। অপেক্ষা করছিলাম যে কখন 11টা বাজবে, আর আমার ভাইয়ের না খেয়ে থাকতে হবে না। বাড়ির পিছন থেকে দৌড়ে ঘরে এসেছিলাম। ঘেন্না করছিল নিজেকে। বাইরে বৃষ্টি হচ্ছিল। সেদিন রাতে বুঝেছিলাম শুধু ভাইকে বাঁচিয়ে রাখা না, এই সমাজের নরপিশাচদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। সে রাতে রূপম কাকার নষ্টামির হাত থেকে কোনো রকমে বেঁচে ফিরে অরি যেন পরদিন সকাল থেকে এক নতুন করে পথ চলা শুরু করে, যার অস্তিত্ব নিজেকে ধরে রাখতে হয়। বাবার সামনে গতকালের কাহিনী পেঁয়াজ, কাঁচামরিচ, মশলা দিয়ে পরিবেশন করে। সেদিন কোনো খেয়াল নেই। ভাইকে খাইয়ে নিজে না খেয়ে চলে গেল স্কুলে, আর জেএসসি পরীক্ষার প্রবেশপত্র দিবে। আচ্ছা, আমি যতদূর জানি মা বাবার প্রেমের বিয়ে ছিল। দাদি কখনো মাকে মেনে নেয়নি, কিন্তু দাদা মাকে খুব আদর করত। হয়তো দাদার কারণে মা এতদিন এ বাড়িতে টিকেছিল। বছর দেড়েক আগে দাদা মারা গেল। সেদিন মা খুব কেঁদেছিল।
বিয়ের আগে যেই যে বাবা মার হাত ছেড়ে নানুর বাসা থেকে বেরিয়ে এসেছিল, আর কোনোদিন সে বাড়িতে মায়ের জায়গা হলো না। দাদি সবসময় চাইতো নীলু আন্টির সাথে বাবার বিয়ে হোক, কিন্তু হয়নি। নীলু আন্টিকে বা- নাকি বাবার পছন্দ করতো না। সে নাকি দ্বিতীয় বউ হয়ে থাকতে চেয়েছিল। মাঝে মাঝে দেখতাম বাবা মায়ের মধ্যে, আচ্ছা, মা কি সত্যি ভাইকে জন্ম দিতে গিয়ে মারা গেছে? মাসের শুরুর একদিন আমাদের বাবার স্ত্রী আমাদের জন্য ভালোবাসা আসে। সেদিন সে আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে। আজ সেই দিন মনে হয় সে যেন আমাদেরকে চোখে হারায়। কারণ সেদিন মায়ের কলিগ রাফসান স্যার, মরিয়ম ম্যাম আসে। মা ছিলেন সরকারি হাই স্কুলের ইংলিশ টিচার। সাধারণ মানুষকে বাবার নামে চেনে সবাই, কিন্তু আমাদেরকে সবাই চিনত মায়ের নামে। মায়ের কলিগরা আমাদের খোঁজখবর নিতে আসে। হয়তো তাদের জন্য আমাদের লেখাপড়াটা এখনো হচ্ছে, না হলে যথারীতি এক্সাম শুরু হয়। কেন্দ্রের সবাই সবার বাবা মায়ের সাথে যায়। সবাইকে মায়েরা কত আদর করে দোয়া পড়ে কপালে চুমু দিয়ে দেয়। পরীক্ষা শেষ হলে মায়েরা কত আগ্রহ নিয়ে এসে জিজ্ঞাসা করে এক্সাম কেমন হয়েছে, ক্ষুধা লেগেছে কিনা। ফাইলটা হাতে নেয়। ইস, কত ভাগ্যবান ওরা। কিন্তু আমার তো কেউ নেই, বাবাও এলো না। মায়ের কবরটা ইদানিং বড্ড ডাকে। মা, আম্মা, একবার আসো না। দেখো, আমি এক্সাম দিতে যাইতেছি, প্রবেশপত্র নিছি কিনা তুমি কেন জিজ্ঞাসা করো না? কই, টুকির মায়ের মতো আমাকে আর চুল বেঁধে দাও না। জানো মা, আমার না রাত জেগে পড়তে খুব খারাপ লাগে। আমি না একটু ঘুমাতে পারি না। আর জানো মা, আমি না সব রান্না শিখে গেছি। হাত আর আগের মতো কাটে না, পুড়ে না। মা, ভাইয়ের না পিচ্ছি পিচ্ছি দাঁত উঠেছে, খালি কামড়াইতে আসে। বড্ড পাজি হয়েছে। ভাইকে টুকির দাদির কাছে রেখে এসেছি। মা, এখন আমি যাই, ভাইকে নিয়ে আমি পরে আসব। টুকির দাদির কাছে ভাইকে রেখে যাই। সে খুব আদর করে আমাদেরকে। ভাইও থাকে। ভাই দূর থেকে আমাকে দেখলে যেন পাখির মতো উড়াল দিয়ে কোলে আসার জন্য। মেধাবৃত্তি হিসাবে কিছু টাকা পেয়েছি। আজকে হেড ছাড় দিল ৩,৬৮০ টাকা। ভাইকে দোকান থেকে চিপস আর জুস কিনে দিয়েছি। আহারে ভাই, ভাই রে, তোর বোন এসব খায়নি, কত ফেলাই দিছে। আর তুই তুই তো এসব চিনিসই না। ২৪শে ডিসেম্বর মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী, ভাইয়ের প্রথম জন্মদিন। ভাইটা হয়তো বুঝে গেছে নতুন মা হয়ে আসা মানুষটা কখনো আমাদের মা হয়ে উঠবে না। সে শুধু বাবার স্ত্রী। দেখতে দেখতে ১ বছর। এই দিনটাতে মা হারা হয়েছি, হয়েছি অনাথ। মা, তুমি বলতে না, তুমি না থাকলে মানুষের অবহেলা সহ্য করতে হবে। নিত্য নতুন কাপড়, খাওয়া, বায়না থাকবে না। সত্যি মা, দেখো, আমাদের ভাই বোনের কোনো বায়না নেই। কোরবানির ঈদে মানুষ বাড়িতে, অনেক মানুষ, মাংসের গন্ধ চারিদিকে। বাড়িতে মেহমান আসায় আজ কাজ করেছিল অরি। ঈদের ছুটি, সবাই এসেছে। রান্না করতে দেখে বড় ফুপু বলল, এই মেয়ের মারে খাইয়ে না দিলে খায় নাই। আর এখন এত শুকিয়েছিস কেন? ওঠ তুই, আমি রান্না করছি, তুই হাত মুখ ধুয়ে আয়, সবাই মিলে খাবি। কোত্থেকে যেন দাদি এসে ফুপুকে না করে আর অকথ্য ভাষায় গালাগালি শুরু করলো। আমাদের ফুপু কাকা কেউ দাদির মুখের উপর কথা বলতো না, তাই ফুপুও কিছু বলে না, চুপচাপ বসে থাকে। দু চোখ ছলছল করে অনেক কিছুই বলেছিল। কারো কোনো কথায় কান না দিয়ে কাজ করছিলাম। কাজ প্রায় শেষের দিকে। ঠিক সে সময় ভাইয়ের চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি ভাই গাল ধরে কান্না করতেছে, এবং আমাদের সোকল্ড মা, ও সরি, আমাদের বাবার স্ত্রী, সে আমার ভাইকে হাত ধরে টেনে স্ত্রী বের করতেছে। ভয়ে আমার মোনা পাখিটা চুপসে গেছে, গালটা লাল হয়ে গেছে। এই বয়সে, হ্যাঁ, এই বয়সে লুচ্চামি। 18 তো দিন আছে। আর তোরে না কইছি তুই ঘরে আসবি না? বলতে বলতে দিল আরও এক থাপ্পড়। ভাইকে কোলে নিয়ে চুপচাপ দাঁড়িয়েছিলাম। দোষ বলতেছিল ছোট চাচার 3 মাস বয়সী মেয়ের গালে ধরেছিল। আরও ঘরে যেত বলে কেবল একটু টিভি দেখতে। সেদিন ভাইকে শান্ত করতে অনেক সময় লাগে, তবুও কাজ বাদ দিতে পারিনি। সবশেষে ভাইকে ঘুম পাড়িয়ে এসে দেখি খাওয়া দাওয়ার জন্য কিছুই নেই। কি করব? খুব ক্ষুধা পেয়েছিল। বালিশে মুখ চেপে কান্না করে জীবনের তৃতীয়বারের মতো বুঝলাম আমরা অনাথ। রাত 1:30টায় সেদিন বাবা ঘরে দরজা নেড়ে এসে বলে গিয়েছিল, যদি এই বাড়িতে থাকতে চাই তাহলে যেন ভালো হয়ে যাই। সত্যি আজও বুঝলাম না কি খারাপ ছিলাম। সকাল সকাল মায়ের কবরটা দেখে
মাকে এসব বলতাম। এই কয়েকদিন আসতে পারি নাই কি না। মায়ের কবরটা ভেঙে গেছে, তাহলে কি মা মাটির সাথে মিশে গেছে? হুজুরকে বলে লোক দিয়ে কবরে মাটি দিয়েছি। বৃত্তির টাকা দিয়ে ভাইকে ঈদে কাপড় আর মায়ের জন্য ছোট্ট একটা মিলাতের ব্যবস্থা করেছি টুকির বাবাকে দিয়ে। আজ রেজাল্ট জানি না কি হবে। ভাই ঘুমিয়ে আছে। কোলে নিয়ে যাব স্কুলে। ইদানিং কোলে নিয়ে হাঁটতে সমস্যা হয়, তাই বলে কি আর ফেলে রাখা যায়? ছোট্ট ছোট্ট পা কতক্ষণ হাঁটবে? এই মুখ পুড়ে এই ঘুমের পোলাটারে তুলস কেলে। দাদি রেজাল্ট দিব তো, তাই স্কুলে যাব। তুই যা যা ঘুমের পোলাটারে তুলে ওই মারানি অন্যহানে যাইয়া মারাও। ওরে কে দেখবে? ঘুম থেকে উঠলে যে কাঁদবে? আমি আছি না, দেওমনি যা তুই। দাদির কথায় ভরসা কইরা রেখে গেছিলাম। স্কুলে গিয়ে বড্ড একা লাগছিল। আমার বলতে কেউ নেই। সবার বাবা মা আছে, কত টেনশন। আর আমি তো অনাথ। টুকি আমার হাত শক্ত করে ধরে আছে। আচ্ছা, এই মেয়ে আমাকে ধরতে ঘেন্না করে না? আমি তো আর আগের মতো নেই। কিন্তু তবুও যেন ওরাই আমার শেষ সহায়। রেজাল্ট দিল, A+ পেয়েছি। সবাই অবাক না হলেও আমি অবাক। আমি তো পড়িনি। মরিয়ম ম্যাম এসে জড়িয়ে ধরল। কেন যেন খুব আপন বলে মনে হচ্ছে। কান্না ধরে রাখতে না পেরে খুব কেঁদেছিলাম। সেদিন পুরো 3 গ্রামের মানুষ হয়তো দেখেছিল ইংলিশ ম্যামের মেয়ে অরির কান্না। হেড স্যার টুকিকে সব বলে দেয়। তখন ছিল আমার আরও এক দফা অবাক হওয়ার পালা। মায়ের পেনশন বাবদ 15 লাখ টাকা আমাদের নামে। যেহেতু ভাই ছিল না তখন, তাই আমার আর বাবার নামে। সেখানে পোস্ট অফিস থেকে প্রতি মাসে 15,000 টাকা রাফসান স্যার মরিয়ম ম্যাম বাড়ি গিয়ে আমাদের দেখাশোনার জন্য দিয়ে আসে। অথচ আমার ভাই তার দুধের জন্য আমাকে। সব কিছু শোনার পর বাড়ি এসে দেখি আমার দাদি বাড়িতে নেই। ভাইকে ঘরেও নেয়নি আমাদের সৎমা। ভাই বাইরে দাঁড়িয়ে শীতের মধ্যে গাছের পাতা খুঁড়ছে। ভাইটা আমার হাঁটাও শিখে গেছে। গুটি গুটি পায়ে হাঁটছে সারা উঠোন। কাছে যাওয়ার পর দেখি ভাইয়ের হাতে লাল লাল কিছু। হাত দিয়েতেই দেখি রক্ত। হায় রে হায় গো, ও আল্লাহ গো, কে কনে আসেস রে, আমাগো বাঁচাও। এই মাইয়া আমাগো মাইরে ফেলাইল। ভাই 1 কেজি কালোজাম দেন তো। কি গো টুকির বাবা, আজ যে কালা মিষ্টি নাও। মাইয়ে না সন্দেশ পছন্দ করে, ওইগুলো অরির মায়ের জন্য। মা আমার পুরো জেলায় প্রথম হয়েছে। আহারে, মায়েটার কথা মনে হইলে কলজাটা পুড়ে যায় ভাই। খুব কষ্ট করে। যার মা না বাবা থাকতেও নাই। আর কে আছে? ভাইরে আঁকড়ে ধইরা পইরে আছে বাপের ঘরে। যাও তো, জায়গা নেই। যেটুকু পারি তাই করে। ভাই, এতিমের মাথায় হাত রাখো, আল্লাহ তোমারে দেখবে। গুটি গুটি পায়ে হাঁটছে সারা উঠোনে। অরিকে দেখে ভাই যেন পাখির উড়লের মতো দিল। আধো আধো কণ্ঠ বলল, মনু মনু উক্কো, দেখো ওক্কো। ভাইয়ের হাতের দিকে তাকিয়ে দেখে রক্ত ভালোভাবে কেটেছে। মনে হয় অনেকক্ষণ কাটছে, চোখ ভেজা। মি পচা, কই গেলি? আমালে মারছে, দেখো উক্কো। ভিতর থেকে শক্ত হলেও কোনোদিন ভাইয়ের রক্ত দেখি নেই। মনে হচ্ছিল কেউ আমার গলা চাপ দিয়ে ধরেছে। চিৎকার করে পারি না, না পারি নিঃশ্বাস নিতে। বাড়ির পাশের ফার্মেসিকে ভাইয়ে নিয়ে যাই। কাকা বলে অ্যান্টিসেপটিক ইঞ্জেকশন দিতে হবে। ভাই এমনভাবে মুখ লুকিয়েছিল, বুকে যেন সব বিপদ থেকে মুক্তি করতে পারবো। কিন্তু সেই আমি কিনা দাদির কথায় ভাইকে রেখে গিয়েছিলাম। ছি। রেজাল্টের পর টুকি আমার সাথেই ছিল। বাড়িতে আস্তে আস্তে ভাই ঘুমিয়ে যায়। দাদু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। মা খুব খুশি হয়েছি তোমার রেজাল্ট শুই না। দাদু, ভাইরে একটা ঝাড়া দেন না, মনে হয় ভয় পাইছে। তাই তো তোমার দিম্মা কইল বইনে, বাইরে রাইখা কোথাও যাইও না, ওরে বুকে বুকে রাইখো। তোমার মায়ে আজকে নাকি ঘুমের পোলারেরে উঠা তারে গাছে বাইন্দে রাখছে, যাতে কোনো হানি না যায়। ডরাইব তো মা, দাও আমার কোলে দাও। টুকি, এখানে বসবি আর কোথাও যাবি না। ভাইকে কোলে নিয়ে এইখানে থাক। অরি, কি করবি? হয় মরবো, না হয় মারবো। আজ অনেকদিন পর মায়ের ঘরে। এই ঘরটা মা কতই না শখ করে সাজিয়েছিল। মায়ের ছবিটা সুটকেসের একপাশে রাখা। ধুলো জমে গেছে। কতই না চেয়েছে, দেয়নি। মা, তোমার খুব কষ্ট হয়েছে না? মা জানো, আমাদের বাবার স্ত্রী সো কল্ড মা ঘুমিয়েছিল, জেগেছে।
কোনো সুযোগ না দিয়ে চুলের মুঠি ধরে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করেছি, ঠিক তেমনভাবে যেভাবে আমার মনা আমার ভাইকে বের করেছে। ঘুম থেকে উঠে সে এতটা প্রকট ছিল না যে বাধা দিবে। ঘর থেকে বের করে দিয়ে টুকিকে বলি, ঘরে আয়, গ্রিল লাগিয়ে দেই। তারপর শুরু হয় তার চিৎকার, দাদির চিৎকার। তাদের ভাষ্য মতো আমি তাদেরকে মেরেছি। বাবার স্ত্রী বলে তার পেটের বাচ্চাকে মারতে চাইছে আরও কতকে। আশেপাশের মানুষ সব জড়ো হয়। সবাইকে গিয়ে আমার দাদি বলে আমি নাকি মেরেছি। সেই সময় টুকির বাবা আসে। সব বুঝতে পেরে টুকির মাকে খবর দেয়। সাথে সাথে ছোট কাকা আসে। কাকা এসে মাথায় রাখে আর কি বলে, মা, তোর এইটা আরো আগে করা উচিত ছিল। অনেক সহ্য করেছে, আর না। দাদি বাধা দিতে আসলে বলে, মা আজ আর না, খুব কষ্ট দিছেন, আর না। খালি ছোট চাচি ওদেরকে বোঝা মনে করে, তাই আমি ওদের নিতে পারি না, নইলে কবেই নিয়ে নিতাম। ঘর থেকে সৎমা সব বাবার সব বের করে দিয়েছি। যে ব্যবসার কাজে বাইরে, টুকির মা রাতে গেল না। রাতে কাকা খাবার কিনে দিয়ে গেল। ভাইকে বুকে জড়িয়ে কম্বল পেঁচিয়ে সারা রাত বসেছিলাম, শুধুমাত্র রাত পোহানোর অপেক্ষা। সারা রাত ভাই জ্বরে খুব কষ্ট করেছে। সকালে খাইয়ে দিয়ে ছোট কাকার সাথে বেরিয়েছি। দাদি ওরা বাড়ি নেই। বাইক এসে দোতলার বাড়ির সামনে দাঁড়ালো। কাকার ইশারায় বাড়ির ভিতরে ঢুকলাম। মোটামুটি বাড়ির সবাই উঠোনে। বেশ ধনী মুসলিম সংস্কৃতির বাড়ি। আমাকে দেখে সামনের লোকজন মনে হয় কিছুটা ভয় পেয়েছে। বয়স্ক দাড়িওয়ালা লোক হাতে থেকে চায়ের কাপ নামিয়ে চশমা রেখে তাকিয়ে আছে অরিয়ার ভাইয়ের দিকে। মা মারা গেছে আজ 1 বছর 8 দিন। ভাই এর বয়সটাও তাই। আমার যে শুধু মাকে হারিয়েছে তা নয়, আমাদের বাবাও আমাদের নেই। 2 মাস পর বাবা বিয়ে করেন। মনে হয়েছিল হয়তো ভাই আর আমার কষ্ট কমবে, কিন্তু মা মা হয়। আমাদের কেউ কাছে টেনে নেয়নি। নিবেই বা কেন? আমরা তো শুধু বোঝা। মা মারা যাওয়ার আগে দিন দুপুরবেলা ভাত খাইয়ে দিয়েছিল। কত বায়না ছিল আমার, কিন্তু রাত পোহাতেই মাকে হারিয়েছি। ভয় পেয়ে ভাই পেয়েছি। যখন ভাই মায়ের বুকের দুধ খাওয়ার জন্য কান্না করত, ওর মুখে চিনি পানি দিছি। বৃত্তির সামান্য টাকা দিয়ে মায়ের মৃত্যুবার্ষিকীতে মিলাদ পড়েছি। বৃষ্টির রাতে যখন কারেন্ট থাকতো না, ভাইকে আগলে ধরে থেকেছি। দুধ না থাকলেও ভাইকে ভাতের ফ্যান খাইয়ে ঘুম পাড়িয়েছি। সবাই যখন ছুটিতে নানু বাড়ি বেড়াতে যেত, মায়ের কাছে বায়না করতাম, মা আমিও যাব। কখনো ধমক দিত, কখনো দীর্ঘশ্বাস। মাঝে মাঝে দেখতাম রাতে কাঁদছে। জিজ্ঞাসা করে বলতো, জানিস অরি, আজ আমার বাবার জন্মদিন। মা বাবাকে ভালোবেসে ঘর ছেড়ে ছিল। আপনারা যাননি, মা আসেনি, মা আর কখনো আসবে না। চশমা তোকে তাকিয়ে আছে বয়স্ক লোকটি। অরির খুব কান্না পাচ্ছে। ভাইকে শক্ত করে ধরে আছে। মাকে নাকি অভিশাপ দিয়েছিলেন, মা কখনো সুখী হতে পারবে না, অপঘাতে মারা যাবে। কেন? কেন অভিশাপ দিয়েছিলেন? আপনারা কি জানেন না? মা বাবার দেওয়া অভিশাপ আল্লাহ দ্রুত কবুল করে। কেন আমাদের ক্ষতি করলেন? মা ছাড়া বেঁচে থাকা কত কঠিন আপনারা জানেন? সৎমা কখনো মা হয় না, তারা শুধু বাবার স্ত্রী। স্বামীকে গ্রহণ করে স্বামীর সন্তানকে না। মানুষের তাচ্ছিল্য সহ্য করতে করতে আমরা আজ নিরুপায়। সৎমা 1 বছরের বাচ্চাকে কষ্ট দিতেও ভাবে না, কারণ আমরা তার সতীনের সংসার। কিন্তু আমাদের তো মা দরকার ছিল। আমি জানি না আপনারা কে, আমার কি লাগেন। শুধু বলবো, আমার মাকে ক্ষমা করে দিয়েন। আমাদের কেউ যার মা নাই, বাবা নেই, থেকেও নাই, তারা তো অনাথ। আমরা সত্যি এতিম। আমরা এখানে থাকতে আসিনি, কারণ জানি আমরা বোঝা। বাবার কাছেই বোঝা, মরে যেতাম যদি ভাই না থাকতো। কারো হাতের স্পর্শ মাথায় অনুভব করে অরি। জানে না সে কে। আমি তোমার নানু হই বলে সে জড়িয়ে ধরে। খুব কান্না করে থাকে ভদ্রমহিলা। ভাই তখন ঘুম থেকে উঠে গেছে। বোনের ওনার একপাশে মুখ দিয়ে আছে। ইশারায় বোনকে বোঝাচ্ছে ক্ষুধা লাগছে। ব্যাগের থেকে জুস দিল অরি। বাড়ির আর কেউ ওদের সাথে কথা অবধি গেল না। সবাই যার যার মতো চলে গেল। পরে আশা করে হেসেছিল হয়তো এদের কাছে টেনে নিবে, কিন্তু কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগর সেদিকে শুকিয়ে যায়। বাড়ি ফেরার পথে হেড স্যারের সাথে দেখা। সব কিছু বলার পর উনি বললেন, কাল থাকবেন উনি সালিশে। ভয় নেই, ওনারা আছেন। এত ভালো রেজাল্ট করেছিস মা,
তুই তো আমাদের সবার দায়িত্ব। প্রয়োজনে পুলিশকে খবর দেব, কিন্তু তোকে আর সহ্য করতে দেব না। ভাই, ও ভাই, ভাই, ও মোনা ভাই, ডিস্টার্ব করো না তো। তাহলে চাপায় চাপায়, মানে চাপায় চাপায়, আমি এবার চাপায় চাপায় মারবো, গায়ে গায়ে হবে। ভাইয়ের কথা শুনে অরি হাসতে হাসতে বাড়িতে যায়। ভাই জানে এরা একে অপরের বেঁচে থাকার শেষ সম্বল। আর সে একা একা কবরস্থানের ভিতরে গিয়ে মায়ের কবর স্পর্শ করছে। আর সে প্রথম মাকে স্পর্শ করেছিল। অরি যে অনেক দিন যাবৎ অপেক্ষা করছিল এই দিনের, আজ সেই দিন। বাড়ির অনেক মানুষ, সবাই তার শ্বশুরবাড়ির লোকজন। অরি সেদিকে ভ্রুক্ষেপ নেই। তালা খুলে ঘরের ভিতরে গিয়ে গ্রিল লাগিয়ে দিল। পরের দিন সকালে, আল্লাহ গো আল্লাহ, তাই তো বলি, এই মেয়ে এত সাহস কই থেকে পাইছে। ছি ছি, আল্লাহ বাঁচাইছে। কে কোথায় আছো দেখে যাও, দেখে যাও। কে জানতো রাত পোহালে অরির জন্য অপেক্ষা করছে সব থেকে বড় অভিশপ্ত সকাল। সকাল সকাল বাইরে চিল্লাচিল্লিতে ঘুম ভাঙে অরির। শাল জড়িয়ে বাইরে বের হয়ে দেখে মসজিদের ইমাম সাহেব সহ আরও অনেকে। আজ তাদের সালিশি বসার কথা, কিন্তু এত সকালে? এই মাইয়া নচ্ছম গচ্ছম আগের থেকে ভালো না, এই কারণে হগল সময় কামে রাখি। আর অন্যেরা কন আমি নাকি আমার নাতি নাতনিরে কষ্ট দেই, মামারা মাইয়েরা দিয়া কাম করাই। আপনাকেও যা কও তাই বিশ্বাস করেন। এহেন দেখেন নিজের চোখে। আগে কয়দিন দেখছি, কিন্তু ঠাউরে করবার পারি নেই। আজকে হাতে নাতে ধরছি। আবিত্তা মাইয়ে ঘর থাইকা ভোর সকালে বেটা ছাওয়ার বাইর হওয়ার মানে বোঝেন তো আপনারা। বাকিটা এখন কি করবেন দেখেন। যৌবনের এত কুরকুরায় যে তোর মুখ পুরি কইলেই পারতি বিয়া দিয়ে দিতাম। খারাপ মাইয়া গো, নাগাল ঘরে পোলা মানুষ আনস ক্যা? মায়েরা তো খাইছস, বাবরে বাইচে থাকতা মায়েরাই দিলি। ওর সাথে কি হচ্ছে কিছু বুঝতে পারছে না, শুধু বুঝতে পারলো তার উপর অনেক বড় বদনাম লেগেছে। মুচকে হাসলেন নীলুফার বেগম, অরির সৎমা। শেষ অবধি তার চালটা কাজে লেগে গেছে। 3 দিনের মেয়ে, সে নাকি আমার উপর দিয়ে যাবে। এখন সারা জীবন রিস্কাওয়ালার বউ হয়ে থাকবি। এমন চাল দিয়েছি না, উঠতে পারবি না। 5,000 টাকা গেছে, তাতে কি আপত্ত বিদায় হয়ে? কাজ তো কিছুই ছিল না, শুধু অভিনয় করতে হবে যে অরির ঘর থেকে ভোরে বেরিয়েছি আর অরির সাথে সারা রাত ছিল। এই জন্য 5,000 টাকা আর এত সুন্দর বউ পাবে, এ আর কম কিসের। ঘরের ভিতর ভাই কাঁদছে। অরির মনে হচ্ছে ঘরে গিয়ে গলায় দড়ি দিই। ছি, এত খারাপ মানুষ কিভাবে হয়? কি দোষ ছিল তার? ভাইকে সে মেরে ফেলবে আর নিজেও মরে যাবে। হয়তো দাফন কাফন হবে না তাদের, তবে কি মুক্তি তো পাবে। এই অনেক বড়। এ সমাজে মা ছাড়া সন্তানের যে কি সুখ সে খুব অনুভব করেছে। ঘরের ভিতরে চাইতে যাওয়া নীলুফার বেগমের হাত ধরে টেনে এনে দুয়ারে ধাক্কা দিয়ে ফেলে। অরির বাবা এসেছে। অরি উঠে দাঁড়াতেই সে অনেক জোরে একটা থাপ্পড় মারে। কান দিয়ে রক্ত এসে গেছে। অরি হঠাৎ 5 বছর আগের কথা মনে পড়ে। সেদিন অরির কানে ফুটো করার কথা ছিল। তার বাবা সারা সকাল কিছু খায়নি। যখন সময় এলো, এলাকায় ছিল না। সে কারণে মেয়ে কান্না করবে। আর আজ সবাইকে অবাক করে দিয়ে অরি ভাইকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো টুকির দাদি আর ইমাম সাহেবের স্ত্রী। তাদের দেখে ভূত দেখার মতো চমকে উঠল নীলুফার বেগম আর অরির দাদি। ও কলির মা, আল্লাহরে ডরাইস, বুঝছস? এক পাও তো কবরে যাইয়ে রইছে। কেন সেরিটারের নামে এত বড় মিথ্যা বদনাম দিলি? কাল রাতে একবার আইবার চাইলাম না, কইলাম থাকবনি দরজা দিয়া, কিন্তু টুকির বাপে কইল যে এতিম পোলা পান কেউ নাই, কোনো বিপদ আপদ হইলে কেউ দেখার নাই, তাই ইমামের বউরা নিয়া রাইতে আমি আইছি। কে জানতো যদি না আইতাম তাহলে আজ ছেড়ির কপালটাই পুড়ত। ওরে ভাইকে কোলে নেয়। ভাইকে রক্ত দেখে ফু দিতে দিতে বলে, সাইরে যাবে, কান্না করো না। সকাল 9টার সময় বিচার বসে। আজকের কাহিনী কারো অজানা নাই, তবুও যেন অন্যরা পিছু পা হয় না। অরে সৎমা আজ যেভাবেই হোক এই রিস্কাওয়ালার সাথেই বিয়ে দিবে। ভাইকে কোলে নিয়ে বাড়ির কাঁঠাল গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে অরি। কি বলবে সে? কে আছে তার? ভাই বারবার চোখের পানি মুছে দিচ্ছে। ঠিক সে সময় বাড়িতে এলো কয়েকজন মানুষ। এরা কেউ না, অরির নানুর বাড়ির মানুষ। তারা আসার পর বিচারের ধারা পাল্টে গেল। অরির মামা এসে যখন
ছেলেটাকে শক্ত করে জিজ্ঞাসা করে, তখন সে সব সত্যি বলে দেয়। এক সময় বিচারে অরি বলে তার কিছু চাই না, শুধু মায়ের ঘর, মায়ের জিনিস চাই। সৎমা বলে, আমার স্বামী স্ত্রীর জিনিসে আমাদের কোনো অধিকার নেই। কিন্তু বিচার শেষটা অরির হয়। নানা চায় অরিকে নিয়ে যেতে, কিন্তু অরি যায় না, কারণ সে চায় না বোঝা হয়ে থাকতে। সেদিন সূর্য ডুবেছিল। অরির সব কষ্ট দেখতে দেখতে কাটতে থাকে সময়। ভাই বোনকে নিয়ে লেখাপড়ায় দুজন, একজন স্টুডেন্ট পড়িয়ে মায়ের টাকাতে ভালোই চলছিল। সেদিন ছিল ভাইকে স্কুলে ভর্তির দিন। স্কুলে গিয়ে নাম লেখানোর সময় মনে হলো, ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম তো রাখেনি, সবাই তো ভাই বলেই ডাকে। তখন মায়ের নাম রাখা হলো আয়াত, আমার বেঁচে থাকার শেষ সম্বল। একদিন সবাই জানতো অরির ভাই বলে, আজ জানে আয়াতের বোন। বাসরাতে কোণে বসে থাকা মেয়েটি খুব সহজে বলে দিল, কে বলবে এই মেয়েটি এত সহ্য করেছে? তবে আমাকে কেন বিয়ে করলেন অরি? কারণ আমি চাইনি আমার মতো কোনো মেয়েকে যুদ্ধ করতে হোক। আমি চাই না ছোটবেলায় আমার মতো এই নিষ্ঠুর সমাজের শিকার হোক। 12 বছরের অরি যদি আয়াতকে বুকে জড়িয়ে ধরে বাঁচতে পারে, তবে 24 বছরের অরি কেন 6 মাসের বেলাকে বুকে নিতে পারবে না? শাওন মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। সে হয়তো মনে প্রাণে বিশ্বাস করে নিচ্ছে যে তার মেয়ে সত্যি মা পেল। অরি নিজেকে বেলার মা হিসাবে গড়ে নিবে। বেলা অরিকে নিজের মেয়ে বলবে, বাবার স্ত্রী নয়। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।